হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন ঘড়িতে রাত্রি 1:40 মতো, আর আমরা দাঁড়িয়ে আছি আসানসোল স্টেশনে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা ঘুরে দেখব বলে। এবারের আমাদের গন্তব্যস্থল রাজস্থান। আমরা এবার ঘোরাটা ঠিক শুরু করব রাজস্থানের বিকানের থেকে। বিকানের থেকে জয়সলমীর, যোধপুর, মাউন্ট আবু, উদয়পুর, তারপর জয়পুর। আপনারা অবশ্য এর ঠিক উল্টোটাও বেছে নিতে পারেন, মানে জয়পুর থেকে শুরু করে উদয়পুর, মাউন্ট আবু, যোধপুর, জয়সলমীর, বিকানির হয়ে বাড়ি ফিরতে পারেন। আমাদের ট্রেন তো রাইট টাইমে ঢুকে পড়েছে। চলুন এখন তো মাঝরাত, শুয়ে পড়ি। আবার সকাল সকাল উঠে বেশ ঝালমুড়ি মাখিয়ে ট্রেনের মধ্যে খাওয়া হয়েছে আমাদের। আর তারপরের দিনেই ভোরবেলা একদম, এখন বাজে প্রায় 5:30টার মতো। আর এখানে তো ভোরের আলো ফুটতে অনেকটাই দেরি হয়, প্রায় 8টার আগে তো আলো ফোটেই না। তো 5:30 মানে তো এখানে এখন মধ্যরাত্রি। আর এখন আমরা স্টেশন থেকে বেরোচ্ছি প্রায় 6:30 বাজে। স্টেশন থেকে আমাদের হোটেল খুব বেশি দূর নয়, 1 থেকে 1.5 কিলোমিটার, পায়ে হেঁটেই যাওয়া যেতে পারে। তবে শীতকালে লাগেজটা একটু বেশি হয়েছে বলে আমাদের অটো নিতে হয়েছে। আর শীতকালে রাস্তাঘাট পুরো ফাঁকা একদম, চারিপাশে কয়েকখানা কুকুর ঘুরছে আর 2-1টা গাড়ি বেরোচ্ছে, এর থেকে বেশি আর কিছু দেখা যায়নি। তো এখান থেকে আমরা এরপর হোটেলে উঠে যাব। হোটেলে আসতেও আবার আরেক কাণ্ড, দেখি সেখানে কেয়ারটেকার বা হোটেলের কোনো লোকই এখনও ঘুম ভাঙেনি। তো আমরা আবার বেল বাজিয়ে তাদেরকে ঘুম ভাঙিয়ে তুললাম, তারপর তারা আমাদেরকে রুম খুলে দেয়। হোটেল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, সাজানো গোছানো। হোটেল নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর। হোটেলে ঢুকতে ঢুকতে তো আমাদের প্রায় 7টা বেজে গেছে। তো যদিও আলো সেভাবে ফোটেনি, তো 7টা মানে তো আমাদের ঘড়িতে অনেকটাই সময় হয়ে গেছে, কারণ আমাদের তো আবার ঘুরতে বেরোতে হবে ফ্রেশ হয়ে। তো আমরা এসে আর শোয়া টোয়ার কথা বলিনি, আমরা এসেই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম 8:30টার মধ্যে। রাজস্থান যদি ঘুরে দেখতে হয়, সত্যিই ঘুরে দেখতে হয় খুব ভালোভাবে, তাহলে হাতে অন্তত 15টা দিন সময় নিয়ে আসতে হবে। তবে আমাদের হাতে তো এতটা সময় নেই, তাই আমরা খুব কম সময়ের মধ্যে যতটা দেখা যায় ততটাই দেখে নেব। আর বিকানেরে আমাদের হাতে 1টা দিন সময় রয়েছে। হোটেলে এসেই প্রণবব্রত বেরিয়ে পড়েছিল গাড়ির খোঁজ করতে, তবে গাড়ি একটা বুক করে নিয়ে জয় মা দুর্গা বলে বেরিয়ে পড়লাম আজকে বিকানের শহর ঘুরে দেখব বলে। গাড়িতে উঠতেই গাড়ির ড্রাইভার বললেন, এখানে সামনে একটি সুন্দর শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে ঘুরেই প্রণাম সেরে আমরা বেরিয়ে যাব আরও অন্যান্য বিশেষ জায়গা দেখতে। ঘোরার শুরুতেই আর দিনের শুরুতেই ভোলানাথকে প্রণাম করেই বেরিয়ে পড়লাম। তবে মনটা একটু আশ্বস্ত লাগছিল, মনে হচ্ছিল ঘোরাটা মন্দ হবে না। চলুন ভোলানাথকে দর্শন করেই আজকে এমন একটা জায়গা যাব, এই জায়গাটা অবশ্য কেউ চট করে যেতে চায় না। তবে আমাদেরকে ড্রাইভার বলতেই আমরা এক কথায় রাজি হয়ে গেছি, বললাম চলুন দেখেই আসি। এই রাস্তাটা ধরে যখন আসছিলাম, আস্তে আস্তে দেখি প্রতিটা জায়গায়, মানে প্রতিটা গাছের ওপরে ওপরে প্রচুর চিল, শকুন বসে রয়েছে, আর আরও অনেক ধরনের শিকারি পাখিও রয়েছে। তবে ভাবছিলাম জায়গাটা কেমন হবে জানি না, তবে ঢুকতেই দেখি প্রচুর বড় বড় চিল আর শকুন রয়েছে। আর এক ধরনের নয়, নানা ধরনের অনেক প্রজাতির চিল আর শকুন রয়েছে। এক একটা সাইজ যদি দেখেন তো আপনার মাথা ঘুরে যাবে, এরকম সাইজ তো আমাদের এদিকে কখনোই দেখা যায় না। এরা যখন ডানা মেলে উঠছে না, মনে হচ্ছে যেন প্রায় 7-8 ফুট লম্বা হয়ে যাবে। আসলে এই জায়গাটি পর্যটকরা সেভাবে দেখতে আসে না, তবে আমাদেরকে ড্রাইভার একবার বলতেই আমরা রাজি হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে পশু পাখি দেখতে আমাদের বেশ ভালোই লাগে। এক কথায় বলতে এই জায়গাটি আসলে ভাগাড়। এখানে যত রকমের শহরের নোংরা জিনিস, পচা মাংস এখানে এনে ট্রাক্টরে করে ফেলা হচ্ছে, আর সেগুলো খেতেই এই শকুন আর চিলের দল ছোঁ মেরে আসছে। আপনারা যদি কেউ এই রকম জায়গা ঘুরে থাকেন,
মানে এইরকম ভাগাড় জাতীয় কোনো জায়গায়, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে শুনে আমারও ভালো লাগবে যে যাক, আমার মতন কেউ আছে। জায়গাটা ঘুরে মন্দ লেগেছে তা বলবো না, বেশ ভালোই লেগেছে। তবে গন্ধ একটু আধটু তো ছিলই। এত চারিদিকে পচা মাংস পড়ে রয়েছে, তার কি আর একটা বিশ্রী গন্ধ থাকবে না? তাই হয় নাকি? চলুন আজকে এখান থেকে এবারে যাই অন্য আরেকটা জায়গা। এখান থেকে বেরিয়ে চললাম আজকে আমাদের পরের দেখার জায়গা দেশনোক। এখানে মা কর্ণী মাতার মন্দির আমরা দর্শন করব। এই মন্দিরের একটি বিশেষত্ব আছে, যেটা গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। চলুন মন্দিরের ভেতরে গিয়ে এ নিয়ে আপনাদের বলবো। কর্ণী মাতার মন্দির। এখন প্রশ্ন হচ্ছে, কর্ণী মাতা কে? কর্ণী মাতা হচ্ছে এই বিকানেরের যে রাঠোর বংশ, যে রাজবংশ ছিল, সেই রাজবংশেরই কুলদেবী, মা দুর্গারই একটি রূপ। আর বিকানেরের আরও যে অনেক জায়গা ঘুরে দেখবেন, যেসব জায়গা ঘুরে দেখবেন সেসব জায়গাতেও মা কর্ণী মাতার মূর্তি আপনারা দেখতে পাবেন। এই মন্দিরের একটি পৌরাণিক কাহিনী আছে, মানে এই কর্ণী মাতা মন্দিরের একটি পৌরাণিক কাহিনী আছে। আর সেই কাহিনী অনুযায়ী যমরাজের সঙ্গে কর্ণী মাতার একটি কথোপকথন হয়। আর সেখানেই কর্ণী মাতা যমরাজকে বলেন যে আমার বংশধরেরা মৃত্যুর পরেও আমার সঙ্গেই থাকবে। আর এই যে ইঁদুরগুলিকে দেখছেন, এগুলিই হলো কর্ণী মাতার বংশধর। সেই কারণেই এই মন্দিরে ইঁদুরদের এত সেবা শুশ্রূষা আর ভক্তি ভরে খাওয়ানো হয়, আর এদের পুজোও করা হয়। ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে বোধহয় এরকম আর মন্দির নেই যেখানে ইঁদুরকে এত ভক্তি ভরে পুজো করা হয়। এমনকি থালা ভরে ভরে ইঁদুরদের জন্য দুধ দেওয়া হয়েছে, আর নানা ধরনের ফলমূল, এমনকি ছোলা বাদাম এসবও খেতে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ বিকানের আসেন, তবে এই মন্দিরটি কিন্তু একদম মিস করবেন না। এটি আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। তবে মন্দিরে ঢুকে চলাফেরাটা একটু সাবধানেই করবেন, না হলে ইঁদুরদের গায়ে পা পড়ে যাবে। আবার এখানে একটা কথাও আছে জানেন তো, শুনলাম যে এখানে নাকি এসে যদি সাদা ইঁদুর দেখতে পান তবে নাকি আপনি খুব ভাগ্যবান। আমার কপালে কিন্তু সাদা ইঁদুর দেখা জোটেনি। অনেককেই জিজ্ঞেস করলাম সাদা ইঁদুরের দেখা কোথায় পাবো। সবারই মুখে একই কথা, সাদা ইঁদুর চট করে দেখা যায় না, সেটা নাকি দেখতে পাওয়া খুবই মুশকিল। মন্দির তো ছেড়েই দিন, এখানে বাইরে যেসব দোকানগুলো রয়েছে সেখানে পর্যন্ত চারিদিকে ইঁদুর ঘুরছে। একদমই অন্যরকম একটা মন্দির ঘুরলাম, বেশ ভালো লাগলো, মনটাও বেশ শান্ত হয়ে গেল। চলুন এরপর এখান থেকে বেরিয়ে আমরা পরের জায়গা যাব। এখান থেকে আমরা যাব লক্ষ্মীনারায়ণ মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরেটাই আপনাদেরকে দেখাই। এখানে প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা জায়গায় একটা বেশ সুন্দর ব্যাপার কি বলুন তো, প্রচুর পায়রা দেখা যায়, আর পায়রাগুলোকে বেশ যত্ন করে কিন্তু খেতেও দেওয়া হচ্ছে। দেখুন বস্তায় করে এনে এনে কি সুন্দরভাবে শাড়ি দিয়ে বস্তাটি ঢেলে দেওয়া হচ্ছে, আর পায়রাগুলোকে খেতে দেওয়া হচ্ছে। দেখতে এত ভালো লাগছে না কি বলবো। লক্ষ্মীনারায়ণজির মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভান্দাসা জৈন মন্দির। এখন যাব ভান্দাসা জৈন মন্দিরে। এই জৈন মন্দিরটির বিশেষত্বই হচ্ছে এর ভেতরের কারুকার্য, আর এর ভেতরের দেওয়ালে যে অয়েল পেন্টিংগুলো রয়েছে সেগুলো নাকি দেখার মতো। চলুন ভেতরে যাই।
হাতে তো খুব বেশি সময় নেই, তাই ঝটপট ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। একটা করে জায়গা দেখছি, আর গাড়িতে উঠেই যেন মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে। তা ব্যাগ ঝেড়ে যা সব খাবার বেরোচ্ছে তা আবার মুখে ভরে নিচ্ছি। এখান থেকে যাব আজকে আরও একটি দেখার জায়গা, জুনাগড় ফোর্ট। তবে রাস্তায় যেতে যেতে দারুণ একটা ব্যাপার নজরে পড়ল। দেখুন, বাচ্চাটি কি সুন্দর দড়ির ওপরে খেলা দেখাচ্ছে। এইসব খেলা আমাদের এদিকে তো এখন দেখা যায়ই না বলতে গেলে। আমার নজরে তো পড়েনি, আপনাদের নজরে পড়েছে নাকি? দেখে থাকলে জানাবেন কমেন্টে। চলুন, জুনাগড় ফোর্টের কাছে চলে এসেছি। গেট দিয়ে গাড়ি ঢুকে যাবে অনেকটাই ভেতরে, একদম ফোর্টের প্রায় কাছাকাছি ঢুকে যাবে। সেখানে পার্কিং আছে, পার্কিংয়ে রেখে দিয়ে আমরা ভেতরে ঢুকব। রাজস্থানে প্রায় যতগুলি ফোর্ট আছে সবগুলি হিল টপের ওপরে, মানে পাহাড়ের ওপরে। একমাত্র জুনাগড় ফোর্টটি পাহাড়ের নিচে, মানে সমতলে। ঢুকতেই আপনাকে টিকিট কাটতে হবে, আর আমাদের ইন্ডিয়ানদের টিকিট পড়বে 150 টাকা। আর আপনি যদি আলাদা করে ভিডিওগ্রাফি করতে চান তাহলে ভিডিওগ্রাফির জন্য আপনার 300 টাকা পড়বে। রাজস্থানের প্রতিটি ফোর্টই বলুন আর প্রতিটি জায়গায় বলুন, ঘুরে দেখার জন্য আপনি কিন্তু গাইড নিতেই পারেন। তবে গাইডের জন্য আপনার 400 থেকে 500 টাকার মতো পড়বে। তারা আপনাকে খুব কম সময়ের মধ্যে সবটাই প্রায় ঘুরিয়ে দেখাবে। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি নিজেই, সেখানে বাইরে লেখা রয়েছে, আপনি কোথায় কিভাবে দেখবেন সেটা পড়ে নিয়েও আপনি নিজে ঘুরে দেখতে পারেন। এই ফোর্টের ভেতরে যে মিউজিয়ামটি রয়েছে সেখানে আসলে ফটোগ্রাফি করা মানা রয়েছে। তবে আপনি যদি ভিডিওগ্রাফির জন্য টিকিট কাটেন তবে অবশ্যই ভিডিওগ্রাফি করতে পারেন। আমি অবশ্য আপনাদেরকে দেখাবার জন্য অনেকটাই ফটোগ্রাফি করে ফেলেছি। যাই হোক, ফোর্টের ভেতরে যে মিউজিয়াম রয়েছে সেখানে পুরনো দিনের অনেক আসবাবপত্র, রাজাদের আসবাবপত্র, সিংহাসন থেকে শুরু করে তাদের যে পোশাক আশাক, বিছানাপত্র, আলমারি সবই রয়েছে। আর দেওয়ালের কারুকার্য তো আর বলার মতো নয়, তা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই যে দেওয়ালগুলো প্রত্যেকটাই হাতে করে খোদাই করে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আর এই দেওয়ালটার ওপর দিকে দেখুন, সিলিংটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। কাঠের ওপরে এত নিখুঁত কাজ করা হয়েছে যে দেখলে একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। এই মিউজিয়ামে যেমন রয়েছে প্রথম তৈরি হেলিকপ্টার, সেরকম এখানে রয়েছে রূপোর তৈরি সিংহাসন থেকে শুরু করে বিছানা, আর প্রচুর অস্ত্রশস্ত্রও রয়েছে। এমনকি অস্ত্রশস্ত্রের মধ্যে একটা 34 কিলো ওয়েটের একটা বন্দুকও রয়েছে। দেখে তো অবাক, কি জানি বাবা কিভাবে যে তুলতো এই বন্দুকখানা, ভগবানই জানে। চারিপাশটা বেশ খুঁটিয়ে দেখলাম। অবশ্য গাইড নিলে তারা এমনভাবে তেড়ে ঘোরাবে যে নিজেরা মন ভরে দেখতেও পারি না, তাদের কথা শুনতে শুনতেই চলে যায় সময়টা। এই দেওয়ালের কাজখানা দেখুন একবার, কি অপূর্ব, তাই না? চলুন, প্রায় পুরো ফোর্টটাই এক পাক ঘোরা হয়ে গেল। এরপর এখান থেকে বেরিয়ে পড়ব লালগড় ফোর্টের উদ্দেশ্যে। লালগড় ফোর্টের সামনে এসে পৌঁছে গেছি। এখানেও সেই একই অবস্থা, টিকিট কাটতে হবে। ইন্ডিয়ানদের জন্য পার হেড 50 টাকা করে টিকিট, আর আপনি যদি ভিডিওগ্রাফি করতে চান তার জন্য আলাদা করে 50 টাকা চার্জ লাগবে। আমি অবশ্য শুনলাম যে এখানে ভেতরে সে একই রকম অস্ত্রশস্ত্র রয়েছে, তাই এখানে ভিডিওগ্রাফির জন্য আলাদা করে আর কোনো টিকিট কাটিনি। বাইরেই কিছু পুরনো দিনের জিনিস সাজানো ছিল, আর সেগুলি যখন ভিডিওগ্রাফি করে লালগড় প্যালেসের দিকে যাচ্ছি তখন শুনলাম লালগড় প্যালেস নাকি এখন একটা হোটেলে পরিণত হয়েছে।
একটা 5 স্টার হোটেল, আর সেখানে ঢোকার এখন অ্যালাউ নেই। তো তাই বাইরে থেকে দেখেই আমরা বেরিয়ে পড়লাম পরের জায়গার উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল, তবে এখানে বিকেল আর সন্ধ্যাটা একটু দেরিতে হয় বলে এখনও রোদ রয়েছে আকাশে। এখন আমরা পৌঁছে গেছি ন্যাশনাল ক্যামেল রিসার্চ সেন্টার। এখানেও পার হেড 50 টাকা করে টিকিট আমাদের লাগলো। আর এখানে আরেকটা ব্যাপার আছে, কি বলুন তো, এই কাউন্টারের পাশ থেকেই, টিকিট কাউন্টারের পাশ থেকেই কাউন্টারে আপনি এখানে ক্যামেলের দুধের সব রকমের প্রোডাক্ট পেতে পারেন। দই থেকে শুরু করে দুধ, লস্যি, নানা ধরনের আইসক্রিম রয়েছে, চা, কফি, এসব আপনি কিনতে পারেন। তো শুনে তো বেশ ভালোই লাগলো। তো ভাবলাম এখানটা ঘুরে নিয়ে বেরোবার সময় 1 কাপ করে কফি নয়তো চা খেয়েই যাব। চলুন ভেতরে যাওয়া যাক। ওই দেখুন ক্যামেল ডায়েরি। এখানেই ক্যামেল মিল্কের নানা ধরনের প্রোডাক্ট তৈরি হয়। তবে এখানে এসে গাইডের কাছে কিন্তু অনেক ধরনের তথ্য জানতে পারলাম। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। একটি পূর্ণবয়স্ক গরু যেরকম একসঙ্গে 10 লিটার দুধ দিতে পারে, উট কিন্তু সেরকম পারে না। উট 1 থেকে 1.5 লিটার দুধ দিতে পারে। আরও একটা ব্যাপার, কি বলুন তো, উটের দুধ খেলে নাকি অনেক ধরনের রোগও সেরে যায়। শুনে একটু অবাক লেগেছিল বই কি, যে এত বড় প্রাণী আর মাত্র 1 থেকে 1.5 লিটার দুধ দেয়, এ কী করে সম্ভব? আসলে উট যে খাবার খায় তার মধ্যে যে জলটা থাকে, যতটা সম্ভব সে তার শরীরের মধ্যে সেই জলটা শুষে নিয়ে রেখে দেয়। নানা প্রজাতির নানা ধরনের উট দেখলাম, বেশ ভালোই লাগলো। এই দিকের উটগুলি একটু অন্যরকম। দেখুন এরা কিভাবে খাবারগুলো খাচ্ছে। পেছনের পাগুলো বেশ ফাঁক করে নিয়েছে, আর একটু লম্বাটাও বেশি। গাইডের কাছে শুনলাম এই উটগুলি নাকি যখন বসে তখন নাকি এদের পাগুলো দেখতে যেন 4টে নয় 5টা পায়ের মতো লাগে। যাই হোক, উটের যে কনুই, গোড়ালি, এগুলো নাকি বেশ শক্ত হয়। এগুলো শক্ত হওয়ার একটা কারণও আছে। এরা যখন গরম বালির ওপর বসে তখন নাকি এদের গোড়ালি আর যেটা হাঁটু হয় সেটাই নাকি বালির মধ্যে ঠেকে থাকে, বাকি বডিটা নাকি বালির ওপর থেকে উঠে থাকে। তাতে করে তাদের বডিটা নাকি গরম হয় না। অনেক কিছু ইনফরমেশন পেলাম কিন্তু উট সম্পর্কে। যাক, বেশ ভালোই লাগলো। চলুন এরপর ওদিকে কতগুলো দোকান রয়েছে সেদিকটা একবার ঘুরে দেখি। এদিকে সব নাকি উটেরই চামড়ার তৈরি ব্যাগ, জুতো, নানা ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। প্রতিটা জিনিসই দেখতে বেশ সুন্দর লাগছিল, তবে দামটাও কিন্তু বেশ সুন্দর ছিল। দামটা সুন্দর হবার কারণও তো আছে, কি বলেন? উটের চামড়ার তৈরি সব জিনিস, আর জিশান তো যেখানেই যায় যা দেখে তাই নেবে। ছোট্ট ছোট্ট ব্যাগ দেখেছে আর এখন ওর সেগুলিই চাই। বাজার ঘুরতে কার না ভালো লাগে বলুন? কম বেশি সবারই ভালো লাগে। আমরাও একটু একটু ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটি শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিন। ওই যে গেটে ঢোকার সময় মনে মনে ভেবেছিলাম যে উটের দুধের তৈরি কিছু একটা তো খেতেই হবে, টেস্ট করে দেখতেই হবে। তা এখন উটের দুধের তৈরি কফি নিয়ে নিয়েছি। কফিটা খুব একটা মন্দ লাগেনি, তবে একটু টেস্টটা অন্যরকম। আমরা যেরকম গরুর দুধের কফিটা খাই তার থেকে টেস্টটা একটু অন্যরকম। আর এই পড়ন্ত বিকেলে উটের দুধের তৈরি কফি খেয়ে মনটা আবার ছুটতে লাগলো পরের জায়গার দিকে। আজকের দিনটা প্রায় শেষ হতে চললো, আর আজকে আমাদের শেষ দেখার জায়গা রামপুরিয়া হাভেলি। রাস্তার দুই ধারে এইরকম বেশ কয়েকটি হাভেলি রয়েছে। এই হাভেলিগুলি তখনকার দিনে শেঠদের ছিল, তবে একটি শেঠের নয়, অনেকগুলি শেঠের। শুনেছি
মানে শোনা কথা যে রাজাদের রাজ্যকোষে যখন টান পড়তো তখন নাকি এইসব শেঠেরাই রাজাদের আবার ধার দিত। ভাবতে পারছেন? তবে এর ভেতরে যাওয়ার কোনো রাস্তা নেই, এর চারিপাশটাই আপনাকে ঘুরে দেখতে হবে। পরপর অনেকগুলি এরকম হাভেলি রয়েছে। আমরাও দু একটার চারপাশটা ঘুরে দেখলাম, আর সন্ধে হয়ে আসছিল বলে সময়ও শেষ আর ড্রাইভারও তাড়া দিচ্ছিল, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম চটপট করে। আর আজকে রাত্রেই আমাদের জয়সলমীর যাওয়ার ট্রেন রয়েছে, তাই এখান থেকে বেরিয়ে আবার রুমে গিয়ে খাওয়া দাওয়া সেরে ব্যাগপত্র নিয়ে স্টেশনে যেতে হবে। চলুন তাহলে, আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার জয়সলমীর স্টেশনে নেমে। ততক্ষণের জন্য টাটা।